ওচা কর, খাসা নাকি? শরীরে শক্তি নেই? নুবার মাথা ঘুরে উঠল। সে কেন এসেছিল এখানে? আয়রাকে দিতে এসেছিল। রুমে ঢোকার কোনো নিয়ত ছিল না। সকাল থেকে আয়রা নুবার কাছেই ছিল, তাই আমিনা বেগম বলছিল আয়ারকে রেখে একটু আধটু কাজ করতে। তবে নুবা তো এই রুমে আসবেই না। আমিনা বেগম সাহস দিয়ে বলল, আরহাম ঘুমাচ্ছে, পাশে রেখে আয়, টেরও পাবে না। এই সাহসেই নুবা এসেছিল। তবে সে শুনল রুমের ভেতর থেকে কারো গুঙানির শব্দ আসছে। তাই নুবা শুধু একটু উকি দেখতে গেছিল। পরপরই তার হাত পা কেঁপে উঠল। আরহাম একটা লোকের উপর বসে তার মুখে আর বুকে ইচ্ছে মতো আঘাত করছে। লোকটা রক্তাক্ত হয়ে গেছে। সে দৌড় দিতেই যাবে, তখনই আরহাম ডেকে উঠল। নুবা আর আরহাম ওই লোকটাকে টেনে ওয়াশরুমে নিয়ে আসলো। ওয়াশরুম দেখে নুবার গলা শুকিয়ে গেল। কালকে তাকে এখানে এই আরহামের বাচ্চা বেঁধে ফেলে রেখেছিল। রাতের কথা ভাবতেই নুবার শরীর ঝাড়া দিয়ে উঠল। আরহাম লোকটার শার্ট খুলতে খুলে লোকটার মুখের ঘুষি মেরে বলল। কে পাঠিয়েছে? নুবা কেঁপে উঠল। ঘুষিতে লোকটার মুখ দিয়ে রক্ত পড়ছে। নুবা এক হাত মুখে চেপে ধরে বলল, কি কি- কি করছেন? মেরে ফেলবেন নাকি? নুবার নিজের কপাল চাপড়াতে ইচ্ছে করলো। তার সামনেই কেন এইসব হয়? আরহাম উত্তর দিল না। নুবা কেটে পড়ার জন্য আস্তে আস্তে ওয়াশরুম থেকে বের হয়ে আসতে চাইল। তখনই আরহাম বলে উঠল, এটাকে মারলে সাথে তোকেও ফাঁসাবো নোবা। আমার সাথে লাস্ট টেনে আনার কাজ করেছিস, তোর ফিঙ্গারপ্রিন্টে কিন্তু আছে। নুবা ফাল দিয়ে উঠে বলল, তওবা তওবা, আমি কি করছি? আপনি কালকে আমাকে মারার চেষ্টা করেছেন, এখন আবার উল্টে আমাকে খুনের ভাগীদার বানাতে চাইছেন। আরহাম উঠে দাঁড়িয়ে লোকটার গলায় পাড়া দিয়ে হাতে একখানা ছুরি নিয়ে বলল। বলবি না কে পাঠিয়েছে? লোকটা কম্পিত কণ্ঠে কেসে উঠে বলল। ফিরোজ। আরহাম লোকটার মুখ বরাবর লাথি মেরে বলল, আয়, ওই খানকির পোলা এখনো মরে নাই। ওয়েট, দেখছি ব্যাপারটা। লোকটা হাত জোড় করে বলল, ভাই আমাকে ছেড়ে দেন, বউ বাচ্চা আছে, টাকার জন্য কাজ করি। ফিরোজের জন্য কি করস? লগে লগে থাকি, যাতে মারতে বলে তারে মারি। তোর মোর মতো টাকা দিব, আমার জন্য কাজ কর। আর উত্তরটা না হলে এখানে তুই শেষ। লোকটা কাশতে কাশতে বলল, টাকার লেগে সব করতে পারবো। একটু আগে যাকে কুত্তার মতো মারলো এখন তাকেই পানি খাওয়াচ্ছে। দুনিয়া। আরহাম লোকটার শার্টের কলার ঠিক করে বলল। কত দিব? লোকটা কাঁপতে কাঁপতে বলল, বেতন মাসে মাসে নাকি কাজ করলে টাকা? যখন চাইবি। আপাতত 2 লাখ। বেমানি করবি না তো? না না ভাই। করলে সোজা উপরে পাঠিয়ে দেব। মনে রাখিস, এই ফিরোজ তোকে যা দেবে তার 2 গুণ আমি তোকে দেব। আরহাম আলমারি থেকে ক্যাশ টাকা বের করতে লাগলো। পরপর পিছনে তাকিয়ে দেখলো এত সময় ভয়ে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকা নুবা পালিয়েছে। আরহাম মনে মনে নিজে অজান্তেই হাসলো। আরহাম 5 লক্ষ খানিক বিছানায় রেখে বলল। 5 লাখ আছে। লোকটা টাকা উঠিয়ে নিল। পরপরই আর চোখে ঘুমন্ত আয়রার দিকে তাকালো। আরহাম গম্ভীর কণ্ঠে বলল। চোখ উপরে ফেলবে দিকে চাইলে যা। আরহাম মনে মনে ভাবল, আমার পরিবারের উপর নজর দেওয়া, এই সাহস এবার খুঁচিয়ে দেব। আরহাম আগে থেকেই ঘাঁটি মেরেছিল এই অনুষ্ঠানে কোনো না কোনো ঝামেলা হবেই। আর তা হলেও তবে তার শকুনের মতো নজর ফাঁকি দেওয়া অসম্ভব। নুবা দুটো উষ্টা খেতে খেতে নিচে আসলো। আশেপাশে তাকিয়ে চাচিকে খুঁজতে লাগলো। হ্যাঁ হ্যাঁ, বড় ছেলেটা বিয়ে করে ফেলেছে। বিদেশি মেয়েকে করেছে কি আর বলবো ভাবি। আজকালের বাচ্চাগুলো মা বাবার অনুমতি ব্যতীতই এই সব করে ফেলে। ছেলে বড় হয়েছে, কি আর বলার। সাথে নাতনি নিয়ে আসছে, কিছু কি বলা যায়? তা বউ কোথায়? আনে নাই? আমিনা বেগম খুঁজে পেল নাকি উত্তর দেবে, তখনই কোথা থেকে ভীতু নুবা এসে আমিনা বেগমের হাত টানতে টানতে নিয়ে যেতে লাগলো। আমিনা বেগম হতভম্ব হয়ে গেল। সামনে থাকা মহিলার দিকে তাকিয়ে বলল। 2 মিনিট দাঁড়ান, আমি আসছি ভাবি। তারপর নুবাকে বলে, আরে আরে, কি হয়েছে? ছাড়,
টানছিস কেন? নুবা এক হাত দিয়ে কপালের ঘাম মুছল, তবে তার গলার শব্দ যেন আটকে গেছে। নুবা দুই হাত মুঠোবদ্ধ করে দেখাতে লাগলো তার ছেলেকে। ওই ছেলেটাকে কি করে মেরেছে। ঠিসুম ঠিসুম ইয়ো। আমিনা বেগম নুবার দুইটা চলতে থাকা হাত থামিয়ে বলল, বাচ্চাদের মতো কি করছিস তুই? কথা তো বল। নুবা কাঁদো কাঁদো মুখে গলায় হাত দিয়ে বুঝাতে চাইল, গলা শুকিয়ে গেছে, পানি দাও। তবে আমিনা বেগম বুঝলো না। তখনই নুবা খেয়াল করলো মেহমানদের জন্য ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে যাওয়া হচ্ছে। নুবা ওখান থেকে এক গ্লাস তুলে নিল, ডক করে শরবতটুকু খেয়ে হাঁপাতে লাগলো। আমিনা বেগম বিচলিত কণ্ঠে বলল, কি হয়েছে বলবি তো? নুবা দুই হাঁটুতে হাত রেখে ক্লান্ত কণ্ঠে বলল, ওই যে আছে না তোমার পাগল ছেলে, কি করেছে জানো? আমি নোবাকে আয়রাকে রাখতে গিয়েছিলাম। উনি উনি কি করছে? কি করেছে? নুবা আবারও হাত দিয়ে দেখাতে লাগলো। মারামারি করে আমিনা বেগম ঠাস করে নুবার মাথায় একটা থাপ্পড় মেরে বলল, মুখ দিয়ে বল। নুবা মাথায় হাত দিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আরে বাল, একটা লোককে কেলিয়েছে, আমাকে দিয়ে অর্থ মরা লাশ টানিয়েছে, বলেছে আমাকে ফাঁসিয়ে দেবে। এ নয় হ্যাঁ, সত্যি বলছি, তোমার কসম, তাড়াতাড়ি চলো। নুবা আমিনা বেগমের কে টেনে টেনে নিয়ে গেল। পরপরই আমিনা বেগম ছেলের রুমে প্রবেশ করে দেখলো এক পাশে আরহাম, অন্য পাশে আয়রা শুয়ে আছে। আরহামকে যেভাবে ঘুম পাড়িয়ে গেছিল সেভাবেই শুয়ে আছে। নুবা রুমের পরিস্থিতি দেখে হতভম্ব হলো, ফ্লোরের দিকে তাকিয়ে বলল, এখানে মারছিল চাচি, এইমাত্র এখানে রক্ত লেগেছিল। আমি তো এমন কিছু দেখছি না। নুবা আমিনা বেগমের কে টেনে ওয়াশরুমে নিয়ে যেয়ে বলল, এই দেখো, আমি নিজে ওনার সাথে ওই লোকটাকে উঠিয়ে এখানে এনেছি, দেখো রক্ত। আমিনা বেগম ফ্লোরের দিকে তাকিয়ে দেখলো কিছুই নেই। কই রক্ত? নুবা নিজেও ফ্লোরের দিকে তাকিয়ে অবাক হলো, বিচলিত হয়ে বলল, আরে এখানে তো ছিল, লোকটাকে পানিও খাইয়েছিল, কি যেন কে টাঠিয়েছে বলছিল। বিশ্বাস করো, তুমি তো জানো তোমার ছেলে কেমন। হ্যাঁ হয়েছে, তোকে ওইসব বলেই ভুল করছি আমি। নুবা নিজের মাথা চেপে ধরে চিন্তিত কণ্ঠে বলল, আরে বিশ্বাস করো না। হ্যাঁ বিশ্বাস করছি, এবার যা। নুবা বিড়বিড় করতে করতে চলে গেল। আমিনা বেগম যে ছেলের কান ধরে টেনে উঠালেন। ওঠ, আমি জানি তুই যে জেগে আছিস। আরহাম উঠে বসল। পরপরই আমিনা বেগম বিছানায় বসতেই আরহাম মায়ের কোলে মাথা দিল। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, নোবা যা বলেছিল তাই সত্যি। হুম। কাকে মেরেছিস? আচ্ছা, বাদ দাও। মেয়েটাকে ভয় দেখিয়ে ফেলেছিস, কথা বলতে ভুলে গেছিল। আর কি বলেছিস, লাস্ট টেনে ওকে ফাঁসাবি? হুম। কবে শুধরাবি? উফ, মাথাটা টেনে আবারও ঘুম পাড়িয়ে দিয়ে যাও। সন্ধ্যা প্রায় হয়ে এসেছে। নুবা এখনো রুমে বসে চিন্তা করছে ওটা কি তার মনের ভুল ছিল। না না, নিজের হাতে ওই লোকটাকে ধরলো, মিথ্যা হতেই পারে না। এমন সময় আরশি রুমে প্রবেশ করলো। নুবা আরশিকে দেখে গাল ফুলিয়ে বলল, কাজিনরা আসাতে আমার কোনো খবরই রাখো না। আরশি এসে নুবার পাশে বসে বলল, আরে না, আমি একটু ব্যস্ত ছিলাম। বলেই বড় বড় দুটো প্যাকেট সামনে রেখে বলল, আচ্ছা দেখ, দুটো গায়ের হলুদের লেহেঙ্গা এনেছি, একটা গর্জিয়াস, একটা হালকা। এখানে তোর যেটা পছন্দ হয় সেটা নিতে পারিস। নুবা নিরাশ হয়ে বলল, আমি কিচ্ছুই পারবো না, আমার এই অনুষ্ঠান ভালো লাগে না। চুপ, যা বলছি তাই কর। সত্যি আমার ভালো লাগে না। নাটক কম কর, তুই না সাজলে আমিও সাজবো না, বলে দিলাম। নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমি লেহেঙ্গা পরবো না আপু, শাড়ি পরবো। শাড়ি? ছি, ভালো লাগবে না। আরে ভাই দেখ না কোনটা সুন্দর লাগে। আমি শাড়ি লেহেঙ্গার মতো পরবো, ওই যে নতুন তামিল লুক কি না বের হয়েছে, ওভাবে লেহেঙ্গা পরলে হায়রেকে সামলাতে কষ্ট হবে, ওভাবে শাড়ি পরলে একটু সুবিধা হবে। তাহলে এই দুটো ড্রেস নিয়ে আমি কি করব? রেখে দাও, তোমার বিয়েতে পরবো নে। বলেই নুবা মুখ টিপে হাসল। আরশি কিছুটা লজ্জা পেয়ে বলল, আচ্ছা একটু পর পার্লার থেকে লোক আসবে, তোর রুমে ওনাদের পাঠিয়ে দেবো। না না, আমি হালকা সাজবো, দরকার নেই।
আচ্ছা সেজে গুজে ডাক দিস, কয়েকটা ছবি তুলব না। তখন প্রায় রাত 8টা। তখনও নুবা শুয়ে আছে। অন্য দিক দিয়ে বাড়ির বেশিরভাগ মানুষ রেডি হয়ে গেছে, এমনকি আরশিও। আমিনা বেগম নিজেও রেডি হয়েছে। না সাজলেও সুন্দর একটা শাড়ি পরেছে, যেমন সুন্দর তেমন দামটাও বেশি। আমিনা বেগম নুবাকে খুঁজতে এসে দেখলো নুবা শুয়ে আছে। আমিনা বেগম ভুরু কুঁচকে বলল। কি রে, এখনো রেডি হোসনি নুবা? নুবা টিপ টিপ করে তাকালো। আরে ওঠ, শুয়ে আছিস কেন? ভালো লাগছে না চাচি? ভালো লাগছে না মানে? আর তোর মাকে না বললাম রেডি হতে, কই গেছে? বাইরে মনে হয়। ওঠ, আর সে লেহেঙ্গা দিয়ে গেছে। হ্যাঁ আসছিল, কিন্তু আমি শাড়ি পরবো তাই রাখিনি। তাহলে ওঠ, শুয়ে আছিস কেন? মেহমান আসতে শুরু করেছে, এখন কি তোর পেছনে বসে থাকবো? আম্মুকে আসতে বলো দেখি। আমি নতুন একটা শাড়ি কিনেছি, পরবি? না আম্মু, একটা কাঁচা হলুদের শাড়ি আছে। আচ্ছা। মা, ওই দিক দিয়ে ধরো। নুবা ইউটিউব দেখে দেখে শাড়ি পরছে। হাজেরা বেগম কপালের ঘাম মুছে বলল। আল্লাহ, বললাম কুচি দিয়ে পরিয়ে দিই, তা না, সে এই কোন ধরনের শাড়ি পরেছে আল্লাহই জানে। আরে হয়ে গেছে। নুবা শাড়ির আঁচল ঠিক করতে করতে বলল। তুমি রেডি হয়ে নাও। সারা দিন কাজ করার পর আর ভালো লাগছে না রে মা। একটু হলুদ দিয়ে চলে এসো, না হলে চাচির খারাপ লাগবে। নুবা চুলগুলো খোপা পাকিয়ে নিল। হালকা করে সেজেছে সে। যেহেতু নুবা একটু স্বাস্থ্যবান, তাই হালকা মেকআপ করার বেশ লাগছে। নুবার অবশ্য কোনো ইচ্ছাই ছিল না এই অনুষ্ঠানে অংশ নেওয়ার। পরপরই ভাবলো, যেই মানুষটা তার কথা ভাবে না, তার বিরহে পড়ে নিজের ইচ্ছাকে কেন মাটি করবে। নুবা এক পলক আয়নার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। সব কিছু ভুলে যাওয়াই উত্তম। চরিত্রহীনদের বুকের বাঁ পাশে জায়গা নিতে নেনোবা। এর ভেতরে হাজেরা বেগম 3 পিস পরে রেডি হলো। গরমের ভেতরে শাড়ি পরবে না। অবশ্য আমিনা হাজেরাকে একটা নতুন শাড়ি দিয়েছে। হাজেরা মাথার ওড়ান ঠিক করে মেয়ের দিকে তাকিয়ে বলল। বড্ড সুন্দর লাগছে। নুবা মুচকি হাসল। হাজেরা বেগম নিজের চোখের কাজল নিয়ে মেয়ের বাঁ কানের নিচে লাগিয়ে বলল। কারো নজর না লাগুক আমার গোলুমলু মেয়েটার উপরে। বাড়িতে অনেক মানুষ, সবার থেকে দূরে থাকবি। হুম। কাঁচা হলুদে তো তোকে দেখি বেশ মানিয়েছে। এরপর আর তোকে কাঁচা হলুদ পরাবো না, একদম বিয়ের দিন পরাবো। হ্যাঁ, হঠাৎ করে পড়লে চকচক করব, তাই না? বলেই নুবা হাসল। এর ভেতরেই আরশি এসে হাজির হলো। আরশিকে বেশ সুন্দর লাগছে, লেহেঙ্গাটা তার উপর বেশ মানিয়েছে। আরশি এসেই নুবাকে জড়িয়ে ধরে বলল। কি রে, তোকে দেখে আমার থেকেও বেশি সুন্দর লাগছে। চকচক করছিস কেন এমন? ব্যাপার কি? নুবা লজ্জা পেয়ে বলল। চাপা মারছো? আরশি হাজেরার দিকে তাকিয়ে বলল। তা আন্টি, তুমি যদি বলো আমার কোনো খালাতো মামাতো ভাইকে তোমার মেয়ের গলায় ঝুলিয়ে দেবো নাকি? হাজেরা বেগম আরশির মাথায় মেরে বলল। বড্ড ইতর হয়েছিস, বিয়াই লাগি তোর। যে ফাজলামি করছিস। আরে বলো না। ওর খেয়াল রাখিস, আমি গেলাম। বলেই হাজেরা চলে গেল। আরশি নুবার সামনে একটা নিচু কমফোর্টেবল জুতা রেখে বলল। তুই তো উঁচু জুতো পরতে পারিস না, তাই এটা আমি পছন্দ করে অনলাইন থেকে এনেছি। এইমাত্রই আসলো, দেখ তো কেমন হয়েছে। নুবার জুতাটা পছন্দ হলো। একগাল হেসে বলল। সুন্দর হয়েছে। আমিও ভাবছিলাম নতুন কোনো জুতা নেই। আচ্ছা তুই বাগানে যা, আমি আসছি, একটু কাজ আছে। কয়েকজন বাদে পুরো বাড়ি ফাঁকা। হলুদ বাগানের খোলা জায়গায় হবে। এত মানুষের জায়গা ছাদে হবে না। তাও ছাদ সাজানো হয়েছে, কারণ এরা ভাই বোন অনেকগুলো, অবশ্যই ছাদে যে আড্ডা দিবে। আবার অনেকেই আছে বেশি ভিড় পছন্দ করে না, তাই এই ব্যবস্থা। নুবা জুতা পরে হাতে মোবাইল নিয়ে বের হলো। খোপায় গাজরা পরেছে সে। 2 হাত ভর্তি হলুদ চুড়ি, বেশ সুন্দর লাগছে। নুবা বাইরে বের হতেই নজরে পড়ল। সাদা পাঞ্জাবি পরে আরাফ নিচে নেমে আসছে। সাদা পাঞ্জাবির সাথে বুকের কাছে বাম পাশে হালকা হলুদের কাজ করা। পাঞ্জাবিটা দেখেই বোঝা যাচ্ছে কেমন রাজকীয় ভাব। নুবা কেটে পড়ার আগে আরাফ এসে নুবার কবজি টেনে ধরল। নুবা একরাশ বিরক্ত হলো। আরাফ নুবাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে বিড়বিড় করে বলল।
আমি তো ভেবেছিলাম তুই রুমের এক কোনায় বসে আমার জন্য কান্নাকাটি করছিস, কিন্তু তুই তো দেখি সেজেগুজে অন্য ছেলেকে ঘায়েল করার জন্য বাইরে ছুটে চলছিস। ব্যাপার কি? হাত ছাড়ুন, কেউ দেখে ফেললে আপনারই সমস্যা হবে। সমস্যার কথা পাশে রাখ, আগে বল আমাকে কেমন লাগছে। তোর চোখ দুটো প্রেমিকার তো, তাই সঠিকভাবে বলতে পারবি। নুবা দাঁতে দাঁত চেপে বলল, ঠিক ঠকবাজ চরিত্রহীন লম্পটের মতো লাগছে। ওহ, জানতাম তেজ দেখাবি, কিন্তু তোকে অনেক সুন্দর লাগছে, মন চাচ্ছে গিলে খেয়ে ফেলি। নুবা হাত ছাড়াতে ছাড়াতে বলল, চরিত্রহীন যে। আরো চেনা তোর জন্য লেহেঙ্গা কিনলো, ওটা পরিস নি? না। কেন? সবার ভিতরে তোকে দেখতে খেত দেখা যাবে না? সবাই এত দামি দামি ড্রেস পরে আসবে, আর তুই এই 2 টাকার শাড়ি। বলেই থামলো আরাফ। পরপর কাতর কণ্ঠে শুধালো, কিন্তু অবশ্য প্রচন্ড সুন্দর লাগছে, চেয়ে থাকার মতো। চেয়ে থাকলেও যেন তৃষ্ণা এ জন্মে মিটবে না। তোকে যদি না পাই তবে এ জন্ম আমার বৃথা। নুবার বুকটা কেঁপে উঠল। আরাফের কণ্ঠ ঠিক আগের মতো শোনাচ্ছে। আগে যখন নুবা নতুন ড্রেস পরে সেজেগুজে আরাফের সামনে যেত, তখন আরাফ ঠিক এভাবেই বলতো। আরাফ আবার বলে উঠল, অনেক সুন্দর লাগছে, ইচ্ছে করছে কলেজার সাথে লাগিয়ে রাখি, যাতে কেউ না দেখে। অতিরিক্ত সুন্দর। তোকে এত ভালো লাগে কেন? খুব ভালোবাসি যে, কি করে প্রকাশ করি? তোর চাহনি আমাকে ভিতর থেকে উতলা করে তোলে। ইচ্ছা হয় সারা জীবন চোখের পানে তাকিয়ে পার করে দে। কি বলিস, তাকিয়ে থাকতে দিবি? নুবার বুক কেঁপে উঠল। চোখ বন্ধ করতেই চোখের পাতা ভিজে উঠল। আরাফ কি কোনোভাবে তাকে গলানোর চেষ্টা করছে? আরাফ কথায় কথায় নুবার পাতলা কোমর জড়িয়ে ধরল, নিজের বুকের সাথে মিশিয়ে নিল। নুবা তীর তীর করে কেঁপে উঠল। আরাফ নুবার কানের কাছে ফিসফিস করে বলল, বউ হবে আমার? আরাফ শাহরিয়ার মির্জার লক্ষ্মী বউ নুবা মির্জা আমার সম্পদ, আমার স্ত্রী হবে, আমার অর্ধাঙ্গিনী। দিবি আমাকে স্বামীর অধিকার? নুবা অনেক আবেগী হয়ে পড়ল। যত যাই হোক, এই মানুষটাকে সে প্রচণ্ড ভালোবেসেছিল। নারীর ধর্মই তো একটু দুষ্টু মিষ্টি কথা বললে গলে যাওয়া। নুবার সাথেও ব্যতিক্রম হলো না। প্রিয় পুরুষের আগের ন্যায় মিষ্টি কথা শুনে নুবা হু হু করে কেঁদে উঠল। 2 হাত দিয়ে আরাফের পাঞ্জাবি খামচে ধরে তার বুকে মাথা ঠেকিয়ে বলল, কেন এত কষ্ট দিচ্ছেন আমাকে? আরাফ ঠোঁট কামড়ে হাসল। নুবার কপালে পড়ে থাকা চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বলল, ভালোবাসিস আমাকে? বিয়ে করবি? যা, তোকে বউর অধিকার দিব। আমি তোর হয়ে যাব, হবি আমার। অনেক দূরে পালিয়ে যাব দুজন মিলে, তুই আর আমি, আমাদের ছোট্ট সংসার। নুবার শরীর শিরশির করে উঠল। উত্তর দিতে পারল না সে, শুধু চোখের পাতা ভিজে উঠল। আরাফ নুবার কানের লতিতে ঠোঁট ছোঁয়ালো। নুবা বিড়বিড় করে বলে উঠল, সব ভুলে যাব, আর কখনো আপনাকে বাজে কথা বলবো না। আমাকে ছেড়ে যাবেন না। আপনি যা বলবেন তাই করব। আপনি আমার সব কিছু আপনাকে দিয়ে দিব, তাও আমাকে এভাবে ছাড়বেন না। আরাফ ঠোঁট বাঁকিয়ে হাসলো, ফিসফিস করে বলে উঠল, সত্যি তো, যা বলবো তাই শুনবি? নুবা ছোট্ট করে মাথা ঝুঁকালো। হুম। আরাফ নুবার ডান হাত বক্ষস্থলের দিকে অগ্রসর করে বিড়বিড় করে শুধালো, তোর সুন্দর দেহটা আমাকে এক রাতের জন্য দিয়ে দে নবা, খুব ভালোবাসি। তোকে না পেলে মরেই যাব। আমি চাই এসে থেকে স্পর্শ করার আগে আমি তোকে স্পর্শ করি, তোর রঙে রঙিয়ে চাই। খুব স্বাদ আমার, বুঝলি? তুই যদি বলিস আজ রাতে। নুবা আরাফকে বাকি কথা শেষ করতে দিল না। সে স্তব্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য দুষ্টু পুরুষের মিষ্টি কথায় গলে গেছিল সে। তবে এবার তার হুঁশ ফিরল। কুকুরের লেজ কখনো সোজা হয় না। নুবা সজোরে আরাফকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আরাফ হু হু করে হেসে উঠল, তাচ্ছিল্য করে বলল, আমি জানতাম তোদের মতো মেয়েদের মন গলিয়ে ফেলা দুটো কথার কামাল। এত সহজে গলে গেলি। ইস, বুকা নুবাইরা রহমান এখনো ভাবছে সে আরাফ মির্জার বউ হবে। নুবার নিজের উপর লজ্জা হলো। সি সি, কি করে সব ভুলে গেল সে। নুবার চোখের পাতা ভিজে আসলো। এক পলক আরাফের দিকে তাকিয়ে এক প্রকার দৌড়ে রুমে চলে গেল। আরাফ ঠাস করে দরজা আটকানোর শব্দে ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, বা ভেবেছিলাম গলবে না, এত দেখি বুখার ওপর আহাম্মক। নুবা রুমের দরজা আটকে নিজের পরনে সবকিছু ছিঁড়ে ফেলল। রাগে শরীর ফেটে যাচ্ছে তার। সে কি করে ভাবতে পারলো আরাফ তাকে ভালোবাসে? সে সব ঠিক করতে চাইছে। নুবা আঁচল পড়ে রইল ফ্লোরে।
হাঁটুতে মুখ গুজে নুবা ফুঁপিয়ে উঠল। 2 হাত দিয়ে শক্ত করে 2 হাঁটু খামছে ধরল। তীর করে কাঁপছে তার শরীর, তাও রাগে। দাঁড়ান মিস্টার আরাফ শাহরিয়া মির্জা। আরাফ মাত্র বের হবে এমন সময় পিছন থেকে ডাক শুনে থমকে গেল। পিছন ঘুরে তাকাতে যেন আর একটু ঘায়েল হলো। নুবার বুকের আঁচল ফ্লোরে পড়ে আছে। 2 হাত মুঠো বন্ধ করে রণমূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে। নুবা চেঁচিয়ে উঠে বলল, সব কিছু নিয়ে নেন আমার, তারপর আমার গলা টিপে মেরে ফেলুন। নিজের হাতে মারার সাহস আমার নেই। এর থেকে ভালো পরামর্শ আর হতেই পারে না। আপনারও শখ মিটলো, আমিও মরে বেঁচে গেলাম। আরাফ পিছন ফিরে দেখল একদল লোক এদিকে আসছে। আরাফ ছুটে নুবার কাছে গেল। পড়ে থাকা আঁচল বুকে টেনে বলল। রুমে চল। নুবা আরাফের পাঞ্জাবি চেপে ধরে বলল, আপনার চরিত্রে আঁচল তুলে দেওয়া না, খুলে ফেলা মানায়। আরফ নুবাকে এক হাত ধরে টেনে তার রুমে নিয়েই যেয়ে দরজা আটকে দিল। নুবা শাড়ি খুলতে শুরু করলো। বিড়বিড় করে বলল, সব লুটে নেন, শুধু একটা রহম করবেন, মেরে ফেলবেন আমাকে। আরব কি ছেড়ে দেওয়ার মানুষ? কখনোই না। আরব নুবার এক হাত ধরে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। নুবার লালচে গলায় মুখ ডুবিয়ে দিল। তখনই ঠাস করে একটা শব্দ হলো। কিছু একটা পড় ভেঙে গেল। নুবা পড়ে থাকা জিনিসটা হাতে তুলে নিল। আয়নার সামনে যেয়ে নিজের গলায় চেপে চিৎকার করে বলল, তুই এরকমটা কি করে ভাবতে পারিস নুবা? মরে যা, তাও যে এদের কাছে নত হয়ে কাউকে নিজের ইজ্জত দিয়ে দিস না। সব কিছু নিয়ে যদি তোর হাতটা ধরে থাকতো তবে সব দিয়ে দিল, কিন্তু কিন্তু সে তোর সাথে থাকবে না। সে একটা জঘন্য মানুষ। নুবা নিজে নিজেই এইসব ভাবছিল। একবার মনে হলো আরবকে সব বিলিয়ে দিতে, যদি লোভে পড়ে থেকে যায়। তখন আবার নুবার মনে হলো এই মানুষগুলো 12 ঘাটে মুখ দিতে জানে, 1 ঘাটের পানি দিয়ে হবে নাকি? নিজের জঘন্য ভাবনা চিন্তা ভেবেই নুবা নিজের মাথার চুল চেপে ধরল। ঠাস ঠাস করে নিজের গালে 2টো থাপ্পড় মারলই। পরপর মাথার চুল খামছে বলল, কখনোই না। ওই জঘন্য মানুষটাকে আমি আবার সব মোটেও দেব না। ওই লোকটা কোনো সময় আমার কষ্ট বুঝবে না, উল্টো আশকারা সুযোগ দিলে ঝাঁপিয়ে পড়বে। ছি ছি, আমি এসব ভাবলাম কি করে? নুবার ভাবনার ভেতরে এত সময় সব ভাবছিল। তার রাগ হচ্ছিল প্রচণ্ড। রাগের মাথায় কি করবে বুঝতে পারছিল না। অপমানে তার মাথা নুয়ে গেছিল। এমন সময় দরজায় টোকা পড়ল। বাইরে থেকে আমিনা বেগম ঢেকে উঠলেন। নোবার রুমে নাকি? নুবা চমকে উঠল। তাড়াতাড়ি দরজার সামনে থেকে উঠে দাঁড়ালো। আয়নার সামনে যেয়ে শাড়ি ঠিক করে চোখের পানি মুছল। পরপরই 2টো জোরে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করল। নুবা দরজা খুলে দিতে আমিনা, আরশি, আরহাম রুমে ঢুকলো। আরশি এসেছিল নুবাকে ডাকতে। আমিনা এসেছে আয়ারকে খাওয়াতে। আর আয়রা যেখানে আরহাম সেখানে। আরশি ভিতরে ঢুকে নুবার অবস্থা দেখে অবাক হয়ে বলল, একটু আগে না সাজলি, এই অবস্থা কেন? শাড়ি উল্টো পাল্টা, চুল খুলে ফেলেছিস, ঘেমেও গেছিস, কি হয়েছে রে? নুবা কিছুটা ঘাবড়ে যেয়ে বলল, না না, কিছু না। আমিনা বেগম ফ্লোরের দিকে তাকিয়ে দেখলেন সকল চুড়িগুলো নিচে পড়ে আছে, মাথার ফুলটাও। কয়েকটা চুড়ি ভেঙে একাকার। আমিনা বেগম ভুরুকুসকে বলল, কি হয়েছে? রুমের এই অবস্থা কেন? নুবা তাড়াতাড়ি পড়ে থাকা চুড়িগুলো সাইড করতে করতে বলল, এগুলো পড়তে যে হাত ফসকে পড়ে গেছে। আমিনা বেগমের সন্দেহ হলো। আরহাম বুকে হাত গুজে নুবার দিকে তাকিয়ে রইল। কেমন এলোমেলো লাগছে, তবে তাও হলুদ শাড়ির মেয়েটাকে বড্ড লাগছে। আরহাম চোখ সরিয়ে নিল। আরশি বিরক্তি নিয়ে বলল, তোর অবস্থা দেখে মনে হচ্ছে এই মাত্র তোর উপর দিয়ে ঝড় তুফান গেল। আবার প্রথম থেকে রেডি হতে হবে মনে হয়। নুবা চুড়ি আর ফুলগুলো উঠিয়ে বলল, গরম পড়েছে তো, তাই বেশি সময় পরে থাকতে পারিনি, শাড়ি খুলে বসেছিলাম। নুবার বলদ মার্কা কথায় আরশি খিলখিল করে হেসে ফেলল। ভাই, লেহেঙ্গা পরে ঘুরে বেড়াচ্ছি আর তোর সামান্য শাড়ি পরে গরমের জন্য আবার খুলতে হয়েছে। নুবা জোরপূর্বক হেসে বলল, তোমার ধৈর্য আছে আপু, আমার নেই। আরহাম বাইরে বসে আছে, রুমে যাবে সে, তবে আমিনা বেগম বলেছে তার সাথে সাথে থাকতে। কত মেহমান এসেছে, বড় ছেলের কথা জিজ্ঞেস করবে, তখন কি উত্তর দেবে সে? নুবা আয়ারকে দুধ খাওয়াতে খাওয়াতে আয়রা মুতু করে নুবাকে ভিজিয়ে দিল।
নুবা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, তোমার নাতনি মুতে দিয়েছে। বলো কি করতে মন চায়? ডাইপার পরাওনি কেন? হ্যাঁ, আমার শাড়ি ছায় সব গেল। আমিনা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, ওনার মেয়ের গরম ঠান্ডা লেগে যাবে, পাছায় ঘামাচি ফুটে যাবে, তাই পরায়নি। দেখছিস না কি পাতলা একটা জামা পরিয়ে রাখছে। এদিকে আয়রা মুতু করে খেতে খেতে হাসছে। এক দিক দিয়ে খাচ্ছে, অন্য দিক দিয়ে ছাড়ছে। আর সে টিস্যু দিয়ে কপাল, নাক, মুখ মুছে বলল, এখন কি করবি? আমি কি লেহেঙ্গা নিয়ে আসবো? না, আমি এখন আর কিচ্ছু পরবো না, একটু শুয়ে থাকবো, ভালো লাগছে না। আর সে হতভম্ব হয়ে বলল। নাটক করছিস তুই? সন্ধ্যা থেকে তোর পেছনে ঘুরছি। আমিনা বেগম আরশির দিকে তাকিয়ে বলল, যা নিয়ে আয়, আমি দেখি ও কিভাবে না পড়ে। নুবা ওয়াশরুমে যেতে বলল। গোসল করে আসি। কি? না প্লিজ নোবা, দেরি হয়ে যাবে। না আপু, অনেক গরম, প্লিজ। বলেই নুবা ওয়াশরুমে ঢুকে গেল। আর সে হাম তুলে বলল। ওকে রেডি করতে করতে রাত পার হবে। আমিনা বেগম ছেলেকে ডেকে বললেন। ভিতরে এসে বস। আরহাম পকেটে হাত গুজে ভিতরে একটা চেয়ারে এসে গা হেলিয়ে দিল। পরনে তার সাদা শার্ট আর প্যান্ট। আমিনা বেগম কত জোর করলো একটা পাঞ্জাবি পরতে, কিন্তু সে পরবে না, এটাই তার শেষ করা। নুবার রাগে আরাফ যেই স্থানে হাত রেখেছিল ইচ্ছে মতো খামছে খামছে রক্ত বের করে ফেলছে। নুবার কামড়ে ছোট্ট একটা তিল আছে, যা আরাফের বেশ পছন্দ। আপাতত সে সেটাই তুলতে চাচ্ছে, কারণ এটার আরাফ যখন তখন হাত দেয়। নুবা পারলে তার পুরো শরীরটাকেই পুড়িয়ে ফেলতো। নুবা এবার কানে হাত দিল, ইচ্ছে হলো টেনে ছিঁড়ে ফেলতে। অনেক সময় চেষ্টা করার পরেও রক্তের মাঝে তিলটা চকচক করে উঠল। নুবা অধৈর্য হয়ে কান্নায় ভেঙে পড়ল। সে শুনেছে বিচ্ছেদ হওয়ার পর নাকি মেয়েরা প্রিয় মানুষের পছন্দের জিনিসগুলো জীবন থেকে আলাদা করে দেয়। কিন্তু এই লুচ্চার এমন এমন জিনিস পছন্দ যা নুবার দেহ থেকে আলাদা করা অসম্ভব। মানুষ চুল পছন্দ করে, মানুষের স্বভাব পছন্দ করে, নিষ্পাপ চাহনি দেখে প্রেমে পড়ে। এরকম হলে চুল কেটে স্বভাব পাল্টে নিষ্পাপ চাহনি ছেড়ে দিত। কিন্তু আরাফের পছন্দ নুবার বডি পার্ট। বডি পার্ট তো বাদই, পুরো বডিটাই পছন্দ। এখন কি করবি নুবা? চাইলেও পুড়িয়ে ফেলতে পারবে না। আর সে নুবার লেহেঙ্গা ঠিক করে দিচ্ছে। আমিনা বেগম হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে দিচ্ছে। এদিকে হাজেরাও এসেছে। সে এত এইসব দেখে অবাক। হঠাৎ করে শাড়ি খুলে আবার লেহেঙ্গা কেন? অতঃপর তাকে জানানো হলো আয়রা মুতু করে দিয়েছে। আয়রা বিছানায় শুয়ে শুয়ে এইসব দেখছে। মাত্র 30 মিনিটের ভেতরে হালকার ভেতরে গর্জিয়াস করে আরশি নুবাকে তৈরি করলো। নুবা ছাড়া চুল দেখে বলল, চুলগুলো বেঁধে দাও আপু, না হলে মরেই যাব। সুন্দর লাগবে না তো? আরে বাল, দাও তো, গরমে আমি মরেই যাব। নুবা ওড়না ঠিক করে সুন্দর মতো চুল টুল খোপা করে চুড়ি কানের দুল সব পরে বের হলো। আরহাম লিভিং রুমে বসেছিল। এমন সময় পিছন থেকে শব্দ শুনে পিছনে ঘুরে দেখলো নুবা আয়রাকে কোলে নিয়ে বাইরের দিকে যাচ্ছে। পিছনে আরশি, হাজেরা, আমিনা। আরশি আর নুবা দুজনকেই সুন্দর লাগছে। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। চারদিকে হাসি, আনন্দ আর উলুধ্বনিতে মুখর হয়ে উঠেছে পুরো বাড়ি। আত্মীয় স্বজনেরা একে একে হলুদ মেখে দিচ্ছে। সবাই ব্যস্ত উৎসবের রঙে। অথচ এই আনন্দের ভিড়ের মাঝেই কেউ একজন ধীরে ধীরে মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। কোলাহল থেকে নিজেকে আড়াল করে নিঃশব্দে দাঁড়িয়ে আছে এক কোণে। তার চোখে যেন আনন্দের চেয়ে বেশি জমে আছে অজানা একটা বিষণ্ণতার ছায়া। স্পিকারের তীব্র শব্দে পুরো বাড়ি কেঁপে উঠছে। চারপাশে এত জোরে গান বাজছে যে নিজের কথা নিজেই শুনতে কষ্ট হচ্ছে। রঙিন আলো আর উচ্ছ্বাসে ভরে উঠেছে পরিবেশ। কেউ গানের তালে নাচছে, কেউ আবার হাসি আড্ডায় মেতে উঠছে। উৎসবের আমেজে যেন মুহূর্তগুলো আরো প্রাণবন্ত হয়ে উঠল। দূর থেকেও বোঝা যাচ্ছিল এখানে কোনো বিশেষ আনন্দের অনুষ্ঠান চলছে। নুবা এইসব থেকে এক কোনায় চেয়ার নিয়ে বসে আছে। আয়রা আর আরহাম দুজনেই আমিনার কাছে। আয়রার থেকে আরহামকে নিয়ে বেশি খেয়াল রাখতে হচ্ছে আমিনার। আরহাম তো এখানে আসবেই না, আমিনা কোনো মতে আটকে রেখেছে। এদিকে গানের শব্দে এত চিল্লাচিল্লিতে আরহামের মাথা ধরে যাচ্ছে। এমন সময় আরশি এসে নুবার সামনে
এক গ্লাস ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ধরে বলল। তাড়াতাড়ি খা, প্রাণটা শান্তি হয়ে যাবে। নুবার তৃষ্ণা লাগায় খেতে লাগলো। তখনই আরশি বলে উঠল। কোমরের তিলটাকে ওঠানোর বৃথা চেষ্টা না করলেও পারতে। সাথে সাথে নুবার মুখ থেকে কোল্ড ড্রিঙ্ক বাইরে ছিটকে পড়ল। নুবা হতভম্ব হয়ে কিছুটা ভয় পেয়ে বলল। কি বলছো? আরশি একগাল হেসে বলল। এত সুন্দর করে হাত রেছিস কেন? এত সুন্দর কোমরটার কি অবস্থা করেছিস? নুবা বুঝতে পারল না কি বললে। আরশি আবারও বলে উঠল। বল, শুধু শুধু এমন করছিস কেন? কই, কেন করতে যাব? মিথ্যে কম বল, তোকে লেহেঙ্গা পরানোর সময় আমি খেয়াল করেছি, তবে কিছু বলিনি আম্মু আর চাচির সামনে দেখে। নুবা শুকনো ঢোক গিলল, পরপরই বলে উঠল। আরশি নুবার মাথায় থাপ্পড় মেরে বলল। মেয়ে মানুষ আমি, আন্দাজ করতে পারবো না নাকি? আর যেভাবে একই জায়গায় আঘাত করেছিস তাই আন্দাজ করছিলাম। এখন তো দেখছি সত্যিই চেষ্টা করেছিস। এখন বল, কেন এমনটা হলো? নুবা কি বলবে খুঁজে পেল না, তাই বিড়বিড় করে বলল। অ্যালার্জির সমস্যা তো জানোই, আজ গরু খেয়েছি না, এত চুলকাচ্ছিল বিশ্বাস করো। তাছাড়া তুমি তো জানোই এসব ব্যথা ট্যাথা আমি সহ্য করতে পারি না। নুবা আশেপাশে তাকিয়ে থেকে মেয়েদের দেখছে, সবাই কত সুন্দর করে সেজেছে, কাউকে কারো থেকে কম লাগছে না। নুবার একটা স্বভাব, তার থেকে সুন্দর মেয়ে দেখলে তার হিংসা হওয়ার বদলে চেয়ে থেকে প্রশংসা করতে ইচ্ছে করে। নুবার পাশের চেয়ারে একটা আন্টি বসে আছে। আন্টিটা অনেক সময় ধরে নুবার দিকে চেয়ে আছে। এতে নুবার অস্থির লাগছে, তবে কিছু বলতে পারছে না। নুবার ভাবনার ভেতরে আন্টিটা বলে উঠল। নাম কি তোমার? নুবা জোরপূর্বক হেসে বলল। আমার হ্যাঁ। লুবাইরা রহমান। ও সুন্দর, লেহেঙ্গাটা তো অনেক সুন্দর আর দামি মনে হচ্ছে। কোথা থেকে নিয়েছো? আমার আপু দিয়েছে। ও, তা আরাফের কি হও? নুবার ঠোঁটে ঠোঁট চেপে আসলো, কি বলবে সে, পরপরই বিড়বিড় করে বলল। বোন। ও, কেমন বোন? চাচাতো, মামাতো, খালাতো নাকি আপন? নুবার দাঁতে দাঁত চেপে আসলো, এত কিসের প্রশ্ন। তবু নুবা জোরপূর্বক হেসে উত্তর দিল। চাচির নানির খালার মায়ের মামির ছোট বোনের বড় মেয়ে আমি, অনেক অনেক দূরের সম্পর্কের বোন। মহিলাটা ভুরু কুঁচকে তাকিয়ে রইল। নুবা উঠতে যাবে এমন সময় আরহাম একটা নর্মাল চেয়ার নিয়ে এসে নুবার পাশে বসলো। এখানে দামি চেয়ারের সাথে নর্মালটাও রাখা হয়েছে। নুবা আরহামকে পাশে বসতে দেখে আবারও বসে পড়ল। এখন বের হতে এগোলে আরহামকে সরতে বলতে হবে। নুবা ওখানেই বসে রইল। এদিকে আরহামের কোলে আয়রা মাথা উল্টে নুবার দিকে তাকিয়ে মুখে আঙুল ঢুকিয়ে হাসছে। নুবা আয়রার মাথায় হাত বুলিয়ে বিড়বিড় করে কথা বলতে লাগলো। গরম লাগছে না বললেই চলে, কারণ আশেপাশে অনেক ফ্যান ফিট করা হয়েছে। এদিকে আয়রা নুবার কোলে আসার জন্য যেন উল্টে পড়ে যাচ্ছে। বেশি মেকআপ না করায় নুবাকে চিনতে অসুবিধা হচ্ছে না তার। নুবা আয়রার ছটফটানি দেখে কোলে নিল, গালে দুটো চুমু খেয়ে বলল। এত দুষ্ট কেন? হ্যাঁ, শুধু কোলে আসার ধান্দা? আয়রা হেসে নুবার বুকে হাত মুখ চালালো। নুবা বিড়বিড় করে বলল। একদমই না, একটু আগে খেয়েছে, এখানে দেওয়া যাবে না এরা। পাশের মহিলা এক পলক নুবার দিকে তাকিয়ে বলল। বিবাহিত নাকি? তোমার বাচ্চাটা তো অনেক কিউট। নুবা হতভম্ব হয়ে গেল, আন্টির দিকে ফিরে বলল। না না, আপনি যেমন ভাবছেন তেমন না, ও আমার মেয়ে না। তাহলে দেখে তো মনে হচ্ছে ফিট করতে চাইছে, আর তুমি না করছো। নুবা কি বলবে বুঝে উঠতে পারল না, শুকনো ঢোক গিলে বলল। না মানে আমারই, কিন্তু আমার না। আপনি বুঝতে পারছেন কি বলতে চাইছি? কি আমার? আমার না। আজকাল মেয়েরা বিবাহিত বয়ফ্রেন্ড থাকলেও নিজেকে সিঙ্গেল দাবি করে। কি দিনকাল চলে আসছে রে। নুবা মাথা চুলকালো, ফোঁস করে নিঃশ্বাস ফেলে আয়ারকে আরহামের কোলে ধরিয়ে দিয়ে কেটে পড়ার ধান্দা খুঁজল। কিন্তু আগে পিছে বের হওয়ার জায়গা না থাকা সত্ত্বেও বের হতে চাওয়ার আরহামের চেয়ারে বেঁধে নুবা প্রায় পড়ে যাবে ভাব। তার আগেই আরহাম নুবাকে বাঁচানোর জন্য এক হাতে উল্টো হয়ে মুখ থুবড়ে পড়া থেকে বাঁচিয়ে নিল। নুবা চোখ মুখ খিসে অনুভব করলো আরহামের পেশিবহুল হাত তার ঠিক পেট বরাবর পড়েছে। নুবার শরীর শিরশির করে উঠল। তাড়াতাড়ি সোজা হয়ে দাঁড়িয়ে আরহামের হাত ঝাড়া মেরে সরিয়ে বলল। ধরলেন কেন আর সরলেন না কেন?
দেখছেন এখানে জায়গা নেই, চেয়ারটা নিয়ে এখানেই বসার ছিল। আরহাম বিরক্তি নিয়ে বলল, আয়রাকে দিতে এসেছিলাম, এখন ওকে নিয়ে রুমে যেয়ে বসে থাকবে। এত চিল্লে তোর সমস্যা হবে। নুবা হতভম্ব হয়ে বলল, কি? আমি কেন? আপনার মেয়েকে আপনি নিয়ে বসে থাকুন। পাশের মহিলাটা নুবাকে হাত টেনে বসালো। নুবা বিড়বিড় করে বলল, আরে কি করছেন আন্টি? পাশের মহিলা বলে উঠল, ও এবার বুঝেছি, হাজব্যান্ডের সাথে ঝগড়া হয়েছে তাই না? নুবাকে বিরক্ত হতে দেখে আরহামের কেন জানি শান্তি লাগলো, তাই আগ বাড়িয়ে বলল, এমন কিছুই। বলেই আয়রাকে নুবার কোলে ধরিয়ে বলল, শোনো মেয়ে, আমার মেয়ের ক্ষুধা লাগছে, যে ফিট করিয়ে দেবে। আমি গেলাম। বলেই আরহাম চুপচাপ উঠে গেল। নুবার বিচলিত মুখ দেখে নিজ অজান্তেই আরহামের মজা লাগলো, হাসি পেল। নুবা উঠে যেতে চাইলে সেই মহিলা তাকে টেনে বসিয়ে বলল, আরে এভাবে ঝগড়া করতে নেই, কত কিউট একটা মেয়ে। তুমি যদি এভাবে রাগ করে হাজব্যান্ডের মেয়েকে ফেলে রাখো হবে নাকি? এরকম হয়? রাগ করতে নেই। নুবা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আরে না আন্টি, না না, উনি আমার হাজবেন্ড না। ও এটা না, এটা আমার মেয়ে। আপনাকে কি যে করে বুঝায়? দেখেছ, মুখে রাগ প্রকাশ পাচ্ছে। ঝগড়া লাগবেই, তাই বলে স্বামী সন্তানকে অস্বীকার করবে নাকি বলদ মেয়ে? নুবা কপালে হাত দিয়ে বসে রইল। আর আন্টি তাকে নিয়ে সুন্দর সুন্দর জ্ঞান দিল, যা ভবিষ্যতে বিয়ে করলে নুবার কাজে আসবে। মেহেরিমা হোপ পেতে আছে, কিন্তু আফসোস সে কোনোভাবেই নুবাকে বা আরহামকে সাহায্য করার সুযোগ পাচ্ছে না। রিহান আরশিকে মানাতে না পেরে তার ঠোঁট আঁকড়ে ধরল। আরশি ছটফট করে উঠল, ধাক্কা দিয়ে রিহানকে নিজের থেকে সরিয়ে দিল। রিহান বিরক্তি নিয়ে বলল, সমস্যা কি? কতদিন পর দেখা হয়েছে, আদর করা বদলে ধাক্কাধাক্কি, রাগারাগি শুরু করেছে। আরশি রাগে ফেটে উঠে বলল, লজ্জা হয় না এই কথা বলতে? না হয় না, এখন একটু জড়িয়ে ধরতে দে বোন, কলিজা জ্বলে যাচ্ছে। আরশি রেগে কান্না করে উঠে বলল, 5-6 মাস হলো একবারও খবর নিয়েছো? শুধু নিজের কাজ আর কাজ। রিহান আরশির দুই গাল আগলে ধরে বলল, জাহাজে থাকি, সময় পাই না, জানোই তো কত বড় দায়িত্ব আমার। আরশি তেতে উঠে বলল, এই চাকরি আমার ভালো লাগে না, কতবার বলবো আপনাকে? কিন্তু আমার তো ভালো লাগে। আরশি অনেকটা রেগে যেয়ে রিহানের কলার চেপে ধরে বলল, তুই এই চাকরি ছাড়বি, না হলে আমাকে ছাড়বি। রিহান হতভম্ব হয়ে বলল, কি এইসব কেমন কথা আরশি? আমি কিছু জানি না, আমার কসমে এই চাকরি ছাড়বি তুই, না হলে আমি তোর সাথে আর থাকবো না। তুই কারোর ব্যবসায় হাত দিবি। আমি এভাবে ধৈর্য ধরে অপেক্ষা করতে পারবো না, অসহ্য লাগে আমার। বলেই রিহানের ডান হাত নিয়ে নিজের মাথার উপর রাখল। রিহান হাত সরিয়ে নিতে চাইল, আরশি সরাতে দিল না। রিহান দীর্ঘ নিঃশ্বাস ফেলে প্রিয়সীর কান্না দেখে বলল, আচ্ছা ছেড়ে দিলাম এই বালের চাকরি, ছেড়ে দিলাম, শান্তি হয়েছে। আব্বু ব্যবসায় হাত দিব হয়েছে, তাও কান্না অফ করো। আরশি রিহানের কথায় সন্তুষ্ট হলো, জাপটে তাকে জড়িয়ে ধরে বলল, একটা ফোন কলের জন্য তৃষ্ণাত্মক পাখির ন্যায় মোবাইলের দিকে বসে থাকতে হয় আমার। একটা বার কি আমার কথা মনে পড়তো না? কল দিতে পারতে না? এবার থেকে আর হবে না, তুমি বললে এখন চাকরি থেকে রিজাইন দিব। ভয় হয়নি, রেখে রেখে চলে যান। খবর রাখেন না, যদি বাবা অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় তখন? রিহান ঠোঁট হেলিয়ে হেসে বলল, সেজন্যই তো কাজ সেরে রেখেছি, দূরে থাকলেও ভয় হয় না, জানি আমার বউ আমারই থাকবে। আর এসে আপনাকে কত খুঁজলাম, কোথায় ছিলেন? আরশি অভিমান করে বলল, খুঁজেছিলাম নাকি সব মেয়েদের সাথে আড্ডা দিচ্ছেন? পরে আমি যখন হিয়াসকে দিয়ে খবর পাঠিয়েছি তখন খুঁজেছেন। রিহান আরশির কান টেনে ধরে বলল, ও এই ফাজলামি আপনার? আমার কলিজার পানি শুকিয়ে গেছিল। আচ্ছা অনেক হয়েছে, এবার সরুন, কেউ দেখে ফেলবে। রিহান সরল না, আরশিকে নিজের সাথে জড়িয়ে ধরে বলল, ছাড়তে ইচ্ছে করছে না, কতদিন পর দেখা, কিছুই কি পাবো না? না না, একদমই না, কেউ দেখে ফেললেই সর্বনাশ হবে। ভাইয়া এবার আপনাকে 3 নম্বর কোপ মারবে। রিহান বুকের বাম পাশে হাত রেখে বলল, ইস, মনে করিয়ে দিলেন, কিন্তু আফসোস আমি এখন আর কিছু শুনবো না, চলেন। আরশি চোখ বড় বড় করে বলল, না না, আমি অনেক কষ্ট করে রেডি হয়েছি।
আবার রেডি করিয়ে দিব? না প্লিজ। স্বামীর হক নষ্ট করবেন? আরশি মুখ বাঁকিয়ে বলল, কেমন স্বামী রে বাবা, এই জন্য বিয়ের কথা কেউ জানে না। কে বলেছে জানো না? আপনার আর আমার পরিবার ব্যতীত বিয়েতে সাক্ষী কয়জন রেখেছিলাম ভুলে গেছেন? সময় হলে সবাইকে বলবো। বলেই রিহান আরশিকে কোলে তুলে নিল। আরশি রিহানের গলা শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভয় হচ্ছে কেউ দেখে ফেললে। কেউ দেখবো না। আপনার জন্য একটা ফ্ল্যাট কিনেছি, আলাদাভাবে থাকলে ওইখানে থাকবো। খালা খালুর সাথেই থাকবো, আলাদা কেন? যদি আপনার সমস্যা হয় তাই। কথা বলতে বলতে তারা ছাদ থেকে আরশির রুম পর্যন্ত চলে আসলো। বাড়িতে কেউ নেই, সবাই বাগানে। আর এত জোরে গান বাজছে, বাড়িতে চোর ঢুকলেও কেউ টের পাবে না। আমিনা বেগম হাজেরাকে ঠেলে বলল, কি হলো, যাচ্ছ না কেন? হাজেরা মাথা নিচু করে বলল, আমি হলুদ দেব? কেমন জানি লাগে আপা। আশ্চর্য, আরফ কি তোমার ছেলে না? ও বুঝতে পারছি, চলো আমিও যাই। না, থাক না আপা, এখানেই বসে আছি ভালো। হাজেরা, তুমি দেখি আমাদের পর ভাবো। না মানে, তুমি চলো তো। যেতে যেতে আমিনা বেগম 5,000 খানিক টাকা হাজেরার হাতে নিয়ে দিলেন প্লেটে দেওয়ার জন্য। উনি বুঝতে পারছিলেন হাজেরা এই জন্যই যেতে চাইছে না। আমিনা বেগম যে আবারও ছেলের পাশে বসলেন, বাম পাশে হাজেরা। এত বড় বড় মানুষের ভিতরে নিতান্তই 5,000 একটু কম, তবে আমিনার হাতে ক্যাশ টাকা বেশি না থাকায় এতটুকুই পেরেছে। পুরো একটা দল এসেছে ভিডিও করার জন্য। ক্যামেরাম্যান, লাইট, ক্যামেরা সব সেট করে আরাফের স্টেজের সামনে দাঁড়িয়ে আছে। রিহান ছোট চোখ করে আরশির দিকে তাকিয়ে বলল, আমি যা ভাবছি আপনিও কি তা ভাবছেন? আরশি লজ্জায় লাল হয়ে বলল, না, তা ভাবছি না। রিহান পাঞ্জাবির সামনের দুটো বোতাম উন্মুক্ত করতে করতে বলল, লজ্জায় লাল হচ্ছেন যে, মনে হচ্ছে প্রথম বাসর। আরশি রিহানের উন্মুক্ত বুক আঁকড়ে ধরে বলল, আমাকে লজ্জায় ফেলে মজা পান? অনেক বেশি। রিহান আরশির লেহেঙ্গায় হাত রাখতেই আরশি কম্পিত কণ্ঠে বলল, ভয় লাগছে কেউ চলে আসবে। আসুক, অবৈধভাবে তো কিছু করছি না। 20 জন সাক্ষী রেখে বিয়ে করেছি। মনে নেই ছোটোখাটো অনুষ্ঠান হয়েছিল, শুধু আপনার আর আমার পরিবার জানে না। রিহান রুমের এসির পাওয়ার বাড়িয়ে দিল। পরপরই নিজ বৈধ প্রিয়সীর ওপর নিজের হক অধিকার ফলাতে ব্যস্ত হলো। দীর্ঘদিনের জমে থাকা অনুভূতিগুলো যেন নীরবে ভাষা খুঁজে পেল সেই মুহূর্তে। আরশি লাজুক চোখে তার দিকে তাকাতেই রিহানের ঠোঁটে ফুটে উঠল এক প্রশান্ত হাসি। রিহান আলতো করে আরশির হাতটা নিজের হাতের মুঠোয় করে নিল। একে অপরের চোখে হারিয়ে গিয়ে যেন সময়ের হিসাব ভুলে গেল তারা। চারপাশের পৃথিবী ধীরে ধীরে নিঃশব্দ হয়ে এলো। রয়ে গেল শুধু তার হৃদস্পন্দনের মিষ্টি সুর। রিহানের বুকে মাথা রেখে আরশি চোখ বন্ধ করতেই এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ল দুজনের মাঝে। রিহান আরশির কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল, যেন নিজের সমস্ত ভালোবাসা সেই স্পর্শে ঢেলে দিতে চাইল সে। আরশি নীরবে তার বুকে মুখ লুকিয়ে রইল, নিরাপত্তা আর আপনত্বের এক অদ্ভুত অনুভূতিতে। বাইরে রাত ধীরে ধীরে গভীর হচ্ছিল, আর তাদের কথাগুলো হারিয়ে যাচ্ছিল নীরবতার মাঝে। কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল শুধু একে অপরকে অনুভব করার শান্ত আকাঙ্ক্ষা। রিহানের বাহুবন্ধনে আরশির চোখ দুটো আস্তে আস্তে বুজে এলো। সেই মুহূর্তে মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত কোলাহল থেকে দূরে তাদের ছোট্ট পৃথিবীটাই যেন সবচেয়ে সুন্দর। ভালোবাসার উষ্ণতা আর বিশ্বাসের বন্ধনে ক্ষুণ্ণ সময়টুকু ধীরে ধীরে স্মরণীয় হয়ে উঠল। ঘরের ভেতর ছড়িয়ে পড়ল ভালোবাসার উষ্ণ আবেশ। একে অপরের সান্নিধ্যে হারিয়ে গিয়ে তারা ভুলে গেল চারপাশের সব ব্যস্ততা। আরশি সকল লজ্জা ভুলে নিজের সব কিছু আবারও রিহানের নামে উৎসর্গ করতে ব্যস্ত হলো। ঘরের নরম আলোয় তাদের ছায়াগুলো যেন এক হয়ে গেল। আমিনা বেগম নুবাকে আয়ারকে নিয়ে বসে থাকতে দেখে চিন্তিত কণ্ঠে বলল, আরহাম কোথায়? কে জানে, তোমার ছেলে ওকে ধরিয়ে দিয়ে চলে গেল। কি, হলুদ ছুঁয়েছিস? না। আচ্ছা ওঠ, আগে আরহাম কোথায় গেল দেখি, আর আরশি কোথায় গেল আল্লাহ জানে। কাজের সময় এক টাকাও হাতের কাছে পাই না। নুবা উঠে দাঁড়িয়ে বলল, আম্মুকে দেখেছো?
হ্যাঁ, বললো শরীর ভালো লাগছে না, রুমে মনে হয়। ও এখন আবার তুইও যে বসে থাকিস না, আমার সাথে চল। আমিনা বেগমের পিছন পিছন আয়রাকে নিয়ে নুবা হাঁটছে। আমিনা বেগম বাড়ির চিপা চাপা খুঁজছে। নুবা চাচির খোঁজার জায়গা দেখে বলল, এইসব জায়গায় থাকবে তোমার ছেলে? আই তুই কোনখানে না কোনখানে বসে অকাজ করে ফেলে, বাচ্চাদের থেকে ওকে নিয়ে বেশি টেনশন। আমিনা বেগম খুঁজতে খুঁজতে ছেলেকে পেয়েও গেল। বাড়ির এক কোণায় দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। সব কিছু থেকে দূরে নীরবে আমিনা বেগম এগিয়ে সেই ছেলের হাত থেকে টেনে সিগারেট ফেলে বলল, এখানে কি করছিস? তোকে না বললাম চুপচাপ ওখানে বসে থাকতে? আরহাম একরাশ বিরক্তি নিয়ে বলল, ওইখানে বসে আমার মাথা ধরে গেছে, হেডে করছে। তুমি ভালো মতোই জানো আমার চিল্লাচিল্লি পছন্দ না। আচ্ছা, রুমে চলে যাস, আরফকে হলুদ ছুঁয়ে যা। আই ক্যান ডু দিস প্লিজ, যাও। মানে কি? ভাইকে হলুদ ছোঁয়াবি না? এই রিচুয়াল আমার একদমই পছন্দ না। আমিনা বেগম ছেলের হাত ধরে বললেন, 2 মিনিট লাগবে বাবা, চল একটু হলুদ ছুঁয়ে দিবি ব্যাস। আরহাম যাবে না, তাও আমিনা বেগম জোর করে নিয়ে গেল। হলুদের থালা আরাফের মুখে মেরে দিলে কেমন হবে? কথাটা ভেবেই নুবা মনে মনে হাসতে হাসতে লুটিয়ে পড়ল, কারণ আরহামকে যেভাবে টেনে নিয়ে যাওয়া হচ্ছে, মেরে দিলেও দোষ কি? নুবার ভাবনার ভেতরে আমিনা বেগম বলে উঠল, নোবা হলুদ ছুঁয়েছিস? না। আচ্ছা চল, আরহামের সাথে যে 2 গাধা একসাথে দিয়ে আয়। দূর, আমি যাব না। থালায় কিছু না দিলে কেমন দেখায়? থাপ্পড় খাবি একটা। তুই ছোট মানুষ, কি দিবি তুই? আর এই বড় বলদ, ভাইকে হলুদ ছুঁয়ে রিচুয়াল অনুযায়ী কিছু হাতে দিস, মানুষ কিন্তু দেখবে। মান সম্মান খাওয়াস না। আরহাম বিরক্তিতে মুখ দিয়ে চ উচ্চারণ করলো। আমিনা বেগম দুইজনকে স্টেজে উঠিয়ে দিল। আরহাম যে আরাফের পাশে বসলো। নুবা কখনোই আরাফের পাশে বসবে না ভেবেছিল, কিন্তু নিচ থেকে আমিনা বেগম চোখ গরম দিয়ে বসতে বলল। নুবা একরাশ বিরক্তি নিয়ে আরাফের থেকে দূরত্ব বজায় রেখে বসলো। আরাফ এক পলক নুবার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, সুন্দর লাগছে তো, প্রথমবার লেহেঙ্গা পরেছিস, বেশ মানিয়েছে। নুবা দাঁতে দাঁত চেপে সহ্য করলো। পরপরই আরাফ বলে উঠল, যার মেয়ে তার কুলে দে, নাকি মা হওয়ার চেষ্টা করছিস? নুবা আরাফের দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল। জানোয়ার। আরফ মুচকি হাসল, জানতো এমন উত্তর আসবে। আরহাম মায়ের কথা অনুযায়ী ভাইয়ের গালে হলুদ ছোঁয়ালো। সামনে অনেক রকমের খাবার রাখা, মনে হচ্ছে এই খাবার দিয়ে 400 মানুষকে মাটি দিবে, না হলে খাওয়াবে। আরহাম রিচুয়াল অনুযায়ী সব করলো। নুবার আগে জেদে আরাফের গালে হলুদ ছোঁয়ালো। যা খারাপ লাগা কাজ করছিল, তাও আর এই ঘটনার পর করছে না, সব ঘৃণাতে পরিণত হয়েছে। নুবা আরাফের গালে হলুদ ছুঁয়ে মুখে মিষ্টি করে বলল, সুখে সুখী হন, কারো নজর না লাগুক, চরিত্রহীন। নিচে বসে থাকা মুরব্বীদের মধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ শুনেছিলাম বড় ছেলে এসেছে, এটাই তো। দেখেন না আরাফের সাথে চেহারার কত মিল। কিন্তু কেমন জানি কারো সাথে আলাপ করলো না। ভাবির থেকে শুনলাম বিয়ে করে বাচ্চা টাচ্চা নিয়ে এসেছো। আরাফের পাশেরটা বউ নাকি? দেখে তো তাই মনে হচ্ছে। বাচ্চাটা বেশ সুন্দর তো, বিদেশিদের মতো পুতুল পুতুল লাগছে না? হ্যাঁ, মাশাআল্লাহ, বউটা দেখেন কম নাকি? স্বাস্থ্যবান হলেও ভালো লাগছে, দুজনকে মানিয়েছে। বাচ্চাটা মায়ের মতোই গুলুমুলু হয়েছে। তাদের কথার ভেতর পাশ থেকে কেউ বলে উঠল, কিন্তু আমি তো শুনলাম বউ আসেনি। কে জানে, কিছু বলে নাকি? পারিবারিক বিষয়, এটা বউ না হলে কে? জানি না তো, হয়তো বা হবে কোনো আত্মীয়। আরাফ নুবার মুখে মিষ্টি তুলে দিতে লাগলেই নুবা দাঁতে দাঁত চেপে বলল, আমি মিষ্টি খাই না। খেয়ে নে, কোনোদিন আমার হাতে আর খেতে পারবে কিনা। এত শখ নেই বাটপাটদের হাতে খাওয়ার। বলেই নুবা আরাফের হাত সরিয়ে দিল। ক্যামেরাম্যান ছবি তোলার জন্য পোজ দিতে বলল। আরহাম তো সেই গম্ভীর মুখে বসে রইল। নুবা ইচ্ছে করে দাঁত কেলালো, এই প্রকাশ করার জন্য যে তার কিছুই যায় আসে না। তবে আরাফ ফিসফিস করে বলল, নিজের কষ্ট লুকিয়ে লাভ আছে?
আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে। নুবা ক্যামেরার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তোর জন্য আমার কষ্ট কখনোই না। চিন্তা করিস না, বিয়ে হয়ে গেলেও আমি তোরই থাকবো। বলছি না একবার আমার তোকে লাগবেই। নুবা বিড়বিড় করে গালি দিল। তারা ফিসফিস করে কথা বলতে থাকলো। রিচুয়াল শেষে নুবা আর আরহাম উঠে চলে আসলো। আরহাম নিচে নেমেই কাতর কণ্ঠে বলল, মম, মাথা ব্যথা করছে, এখন মনে হয় মাথা ফেরে যাবে, আমি রুমে যাচ্ছি। যে শুয়ে থাক। বলেই আরহাম আয়ারকে কোলে নিতে গেলেই আমিনা বেগম বলে উঠল, ও এখানেই থাক, একবার ক্ষুধা লাগলে নুবা খাওয়ায়ে ঘুম পাড়িয়ে দিয়ে রুমে রেখে আসবে। তুই যে একটু ঘুমা।